এক্সাইটমেন্ট কোন লেভেলে জানো, দেখাই তোমাদের। বোর্ডিং পাস পেয়ে গেছি। কেমন হয়েছে তোমার ওয়াইফের? অদ্ভুত। গা গা রে গা গা রে গা রে গা মা গা রে রে নি সা রে নি সা নি সা নি গা 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 রে গা মা পা নি ধা নি ধা নি ধা নি ধা পা রে মা গা গা। কীরকম কষ্টের মধ্যে আমাদের বিপ্লবীরা, দেশের যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তারা কীরকম অবস্থায় ছিল, তাদেরকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল। প্রথমত আমার হাতই ঢুকছে না এখানে, আমার মতো মোটা লোকের আমার হাতই যাবে না। যাবে না, তুমি এমনি সোজা দাও। হাতই ঢুকছে না আমার, এত ছোট ছোট কথাটা। আমার মতো খাতা পিঠা ঘাড়কা থাকতো না এখানে। যাই হোক, ও শহীদ ও শহীদ তুম পে সারে দেশ কো অভিমান হ্যায়। এই সব মেকআপ হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। এই সপ্তাহে বেসিক্যালি আমি কোনো টাইম পাইনি এগুলো করার। মানে মানডে থেকে আমার কাজ শুরু হয়েছে অফিসে, একটু কাজের প্রেশার ছিল, তার জন্য আমি একদম না এইগুলো কিছু বা ব্যাগও গোছানো হয়নি ঠিক মতো এখনো। যাই হোক, এখন দেখা যাক মুখটা কতটা চকচক হবে, কতটা পরিষ্কার হবে, গ্লো করবে কতটা। চিল্লাচ্ছে না, দিন রাত এরকম করে চিল্লায়, মানে কথা বলতে দেখলেই এরকম করে। যাই হোক, আমি কিন্তু এইভাবেই আপডেটগুলো দিতে থাকবো একের পর এক। তারপরে তো দেখা হচ্ছে, তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় দেখে না, মানে জাস্ট আমি শুধু মানে ভাবছি কি করব কি না করব, দেখা যাক কি হয়। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম কলকাতা। ভবঘুরে বিজয়ের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে 4 তারিখ, আর 4 তারিখ আমরা ঘুরতে চলেছি, মানে ঘুরতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর এই হচ্ছে আমাদের সেট আপ, এই হচ্ছে আমাদের ব্যাগপত্র। এখানে একটা বড় ট্রলি, এটা আমার পিঠের ব্যাগ, আর একটা ওখানে রয়েছে ছোট ট্রলি। এই তিনটে হচ্ছে তোমার বেসমেন্টে যাবে। আর এখানে হচ্ছে আমার সবার এরকম একটা করে ব্যাগ, এইগুলো আমাদের কাঁধে থাকবে। সব কটা ব্যাগের ওয়েট মাপা হয়ে গেছে। আমাদের ফ্লাইট আছে 9:40-এ, আর এখন সময় হচ্ছে তোমার 7:05। তো আমরা এখনই বেরিয়ে পড়ছি। এখন আগে যাই, তারপরে দেখা যাবে কি হয় না হয়, তারপরে তোমাদের আপডেট দিচ্ছি। কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, আমি জানি না কি হবে, তো খুব এক্সাইটমেন্ট তো আছে। এবার দেখা যাক কি হয়, চলো। এখন সময় হচ্ছে 7:21, আর আমরা গাড়িতে উঠে পড়েছি, সোজা যাচ্ছি এখন ফ্লাইটের জন্য কলকাতা এয়ারপোর্টে। এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে, তবে আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে ওখানে গিয়ে সিকিউরিটি চেকিং থেকে শুরু করে সব কিছু করে নেবার। সেই অনুযায়ী আমরা একটু সময় হাতে করে নিয়ে বেরিয়েছি। আর এই হচ্ছে সকালের কলকাতা। এখন অবধি রোদ ওঠেনি, ঠান্ডা সেরকম আজকে নেই, কিন্তু ওয়েদারটা একদম ঠিকঠাক আছে বলতে পারো। এখন সময় হচ্ছে 7:41। 7:41-এর সময় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। বাইরেটা একটু দাঁড়িয়েছি কারণ অমিতদারা আসবে। অমিতদা আমাদের সাথে যাচ্ছে, অমিতদা বলতে অমিতদার ফ্যামিলি পুরো সবাই যাচ্ছে। আর আমরা স্পাইসজেটের এই গেটের এখানে চলে এসেছি, আর এখানে এন্ট্রি নেব, কিন্তু আগে অমিতদারা আসুক। আরও 10-15 মিনিটের মতো লাগবে বললো, ফোন করেছিল। আর অমিতদারা আসছে হচ্ছে ইটাহার থেকে। আমরা ভেতরে ঢুকে গেছি, এখন সময় হচ্ছে 8:10। আর এই সামনেটায় আমাদের সব লাগেজ দিতে হবে। আচ্ছা, সব লাগেজগুলো একসাথে দিতে হবে। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, হাই করে দাও সবাই। হ্যালো। ঠিক আছে। এক্সাইটমেন্ট কোন লেভেলে জানো, দেখাই তোমাদের। বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার সোজা একদম। কিন্তু তার আগে একটু খাওয়া দাওয়া করে নেবো, এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে যাব। কিন্তু তার আগে এটা বলি যে আমাদের কিন্তু বোর্ডিং পাস আমরা পেয়ে গেছি, আর এর থেকে বেশি এক্সাইটমেন্ট আর হতে পারে না।
যত এগোচ্ছি আরো নতুন নতুন জিনিস, চলো কথা হবে। দেখো এই জিনিসটা কি সুন্দর করেছে আমাদের বাউল। এখানটা আমরা বসবো, বসে আমরা খাওয়া দাওয়া করে নেব। এই যে অমিতদা আর অমিতদার ফ্যামিলি। আর এই খালি সকাল থেকে কেটে যাচ্ছে, ঘুমটা হয়নি তো। খাবার দাবার আমাদের এখান থেকে শুরু হয়ে গেছে। আমি দেখাই কি কি আছে। এই যে সুমনা চিকেন করে এনেছিল, একটা আলুর তরকারি বৌদি করেছে, আর এই হচ্ছে বৌদির হাতের কি এটা গাজরের হালুয়া, ঠিক আছে, এই বৌদি রান্না করেছে। আর তোমাদের আর কি এসেছিল? লুচি। আচ্ছা আলু মরিচ। আচ্ছা এটা হচ্ছে আলু মরিচ, সরি, ঠিক আছে। আর সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। আমি সৌরিয়কে ধরেছিলাম বলে একটু লেট হলো, তো চলো তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই, তারপরে আমরা সিকিউরিটি চেকের জন্য যাব। আমি হাতে হাতে খাচ্ছি হালুয়া। কেমন হয়েছে তোমার ওয়াইফের? অদ্ভুত। নিজের বইয়ের জন্য রান্না করছে তো, জন্য ওটা বেশি ভালো হচ্ছে। না বললে তো ভালো, না বললে তো আর হবে না, আছে আর হবে না। ওই জন্য আচ্ছা, নিজের বউয়ের রান্না ভুল করেও খারাপ বলা যাবে না, কারণ কাল এই যে এখানে কয়েকদিন হয় আমরা হোটেলে খেয়ে নেবো, বাড়ি গিয়ে আবার সেই একজনের হাতেই খেতে হবে, নাহলে খাবার জুটবে না। সেরকমটা নয়, নিশ্চয়ই ভালো হয়েছে, আমিও টেস্ট করবো। চলো আগে খেয়ে নিই আমরা। পাশে ইন্ডিগো ফ্লাইট আছে, আর এখানে সবাই পেছনে সবাই বসে। এই যে আরেকজন আমার সাথে যাচ্ছে। ফ্লাইট চলতে শুরু করেছে, এখন আমরা পেছন দিকে যাচ্ছি, রানওয়ের দিকে। ওঠার সময় কোনো রকম প্রবলেম হয়নি, নামার সময় দেখতে হবে কি হয়। আর ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো। এখন জানলা দিয়ে দেখতে দেখতে যাব, আর তোমাদেরকেও দেখাবো যদি কিছু দেখা যায়। এখন তো পুরো মেঘে ভর্তি। আচ্ছা, ফ্লাইটে কিন্তু খাবারের ব্যবস্থাও আছে, এখান থেকে অর্ডার করতে পারো। আর এরকম একটা দৃশ্যের মজা নিতে পারো, কি অসাধারণ। উপরে নীল আকাশ, নিচে নীল সমুদ্র, আর ঠিক তার মাঝখানে মেঘ আর আমরা। অসাধারণ অসাধারণ, মানে একবার নিজের চোখে দেখা উচিত। একটা গান মনে এলো, করতে ইচ্ছা করছে খুব, করি। এখন তো কোনো কাজ নেই, তো চলো ততক্ষণ গানটাই করি। গা গা রে গা গা রে গা রে গা মা গা রে রে নি সা রে নি সা নি সা নি, গা 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 রে গা মা পা নি ধা নি ধা নি ধা নি ধা পা রে মা গা, গা গা রে গা মা গা রে রে নি সা নি সা নি, গা মা পা নি ধা নি ধা নি ধা নি ধা পা পা সা সা নি ধা পা মা গা রে মা গা। বুঝে গেছো কি গান? এরকম একটা ফিলিংস আসছে মনের মধ্যে। কি দারুণ দৃশ্য। আবার দেখো কতক্ষণ রেকর্ড করবো, দেখো।
বাইরে টেম্পারেচার 30 আর আমি এখন সোয়েটার পরে আছি। মারাত্মক গরম। সোয়েটারটা খুলবো, এখান থেকে বেরোই তারপর। সময় হচ্ছে 11:36 আর আমরা 11:36-এর মধ্যে পৌঁছে গেছি। তো আমরা 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে ফিরে গেছি, মানে ল্যান্ড করে গেছি। 2 ঘন্টা 5 মিনিট সময় লাগার কথা ছিল, সেখানে 1 ঘন্টা 45 মিনিট আমাদের হয়ে গেছে। এখানে ফটোশ্যুট চলছে, সবাই ফটোশ্যুট করছে। এখন লাগেজ কালেক্ট করব, তার জন্য এখানে ওয়েট করছি। এখনো অবধি আমাদের লাগেজ আসেনি। পোর্ট ব্লেয়ার থেকে আমরা বেরিয়ে গেছি, এখন হোটেলের দিকে যাচ্ছি। আর টাইম হচ্ছে এখন কটা বাজে আমাকে এখানেই দেখতে হবে, 12:33। তো এখন আমরা এখান থেকে বেরোলাম চা কফি সব খেয়ে। আর এখান থেকে পুরোটা হোটেল থেকেই পুরো ব্যবস্থা করে দিয়েছে, সব এখান থেকেই নিয়ে যাবে। সব ডিটেলস তো থাকবে ব্লগে, আমি আলাদা করে দিয়ে দেবো। এখন এখান থেকে বেরোবো। আর যেহেতু আজকালের মধ্যে আজকেই মনে হয় অমিত শাহ আসছে, তো রাস্তা বন্ধ হয়ে যাবে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি যাতে হোটেলে তাড়াতাড়ি পৌঁছানো যায়। চলো, আমরা হোটেলে ইন করেছি। ইন করার সাথে সাথে আমাদের কাছে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। দারুণ ব্যাপার, কী বলো? একদম। ব্যবস্থাপনা কীরকম? আমাদের আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম। আমাদের জার্নিটাও ভালো হয়েছে। এখন দেখা যাক নেক্সট কেমন হয় আমাদের বাকি জার্নিটা। এখানে বৌদিরা সবাই হ্যাপি, সবার মুখে একটা হাসি দেখতে পাবে, মৃদু হাসি। যেটা ওই কিটটাকে একটু দেখতে হবে। সব থেকে বেশি এক্সাইটেড হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে যখন আমরা নিচ থেকে সমুদ্রটাকে দেখতে পেয়েছি। আরো বেশি এক্সাইটেড হয়েছে যখন সমুদ্রটা, মানে আমাদের এই আইল্যান্ডগুলো নিচে দেখা গেছে। সবাই উঠে চলে এসেছে সিট থেকে, ওই দেখো বিশেষ করে এই যে এই ছেলেটা উঠে চলে এসেছে নিচে, যেটা হ্যাঁ ও এসে আমাদেরকে ডিরেকশন দিচ্ছে যে ওই যে নিচে এটা দেখতে পাচ্ছ, ওটা সমুদ্র। হ্যাঁ, আমরা তার আগে অতটা বুঝতে পারিনি যে সমুদ্র। ও কিন্তু আমাদের ভালো করে গাইড করছে, ঠিক আছে, আমাদের গাইড কিন্তু ওই। এখন চলো ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিই। খুব স্টাডি করেছে, হ্যাঁ, মানে আমরা কি স্টাডি করি, ও এর থেকে বেশি। এখানে আসার আগে অনেক স্টাডি করেছে। পোর্ট ব্লেয়ারে আমরা যেখানে আমাদের আস্তানা গেড়েছি, যেই হোটেলটায় আমরা থাকবো পোর্ট ব্লেয়ারে, সেটা হচ্ছে আমার পেছনে এই হোটেলটা। তো ভালো করে দেখাই। সামনে এরকম গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে ছোটোখাটো, ভালোই সুন্দর। রাস্তাটা কি সুন্দর উঠে গেছে দেখেছো, আর এদিকে রাস্তাটা নেমে গেছে। এই ঢালেই হচ্ছে এই হোটেলটা। ভেতরটা দেখাই তোমাদের। এই হচ্ছে হোটেলের ভেতরটা, কি সুন্দর। এইটা আমার দারুণ লেগেছে। এটা পরে লাইট জ্বললে রাত্রিবেলায় বোঝা যাবে। এই হচ্ছে পুরোটা, এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আর আমরা ভেতর দিকে যাব। এই হচ্ছে লিফট থেকে বেরোলাম, বেরিয়ে এই হচ্ছে লবি এরিয়া। আমাদের 3টে রুম অ্যালট করা হয়েছে। 3টে রুমের মধ্যে এই হচ্ছে 301, আচ্ছা এটা হচ্ছে 302, আর একটা হচ্ছে 303। এই সবগুলোই হচ্ছে এসি রুম আমরা বুক করেছি। চলো আগে 303 নম্বর রুমটাকে দেখাই। এখানে সুন্দর একটা আড্ডা মারার জায়গা বলতে পারো। এখানে তারপরে একটা সোফার ব্যবস্থা করা হয়েছে। মানে এই রুমটা আমার মনে হচ্ছে আড্ডা মারার জন্য বেস্ট হতে পারে।
এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানটা তোমরা নিজেদেরকে একটু রূপচর্চা করতে পারো। এখানে একটা বেড রয়েছে যেখানে অলরেডি সাজাতে শুরু করে দিয়েছে সৌর্য, এসি ফেসি সবই আছে। এই হচ্ছে পুরো রুমটা। আচ্ছা, এখানে একটা টেবিল রয়েছে যেখানে চা কফি করে তোমরা খেতে পারবে, জলের ব্যবস্থা সবই রয়েছে। এখানে আরেকটা টেবিল দেওয়া হয়েছে। এবার কি পরিষ্কার বাথরুমটা? পরিষ্কার নয়? আচ্ছা, পরিষ্কার। এই হচ্ছে বাথরুম। এখানে একটা ছোট্ট বেসিন, সুন্দর লাগছে। এখানে হ্যাঙ্গার রয়েছে, ওডোনিল লাগানো। এখানে একটা আয়না। আর এই হচ্ছে জলের ব্যবস্থা, ওপরে শাওয়ার আছে। আর এই হচ্ছে বাথরুমটা, পরিষ্কারই লাগছে, খুবই পরিষ্কার, খুব পরিষ্কার। আই থিঙ্ক গিজারের ব্যবস্থাও আছে। হ্যাঁ, কিন্তু গিজার দিয়ে তো লাভ নেই, এখানে তো পুরোটাই গরম এত। আর একটা দারুণ একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওপেন পুরো রাস্তাটা, ঠিক আছে। এখানে এই পুরো পর্দাটা রয়েছে, এই পর্দাটা সরালে পুরো ওপেন হয়ে যাবে জায়গাটা। বলো কি বলছো তুমি? ছাদে হচ্ছে কি গাছ? আমি জাস্ট দেখলাম আমাদের সেই একদম উল্টো দিকে আম গাছে আম ধরে আছে। এই আম গাছটার কথা বলছো তুমি? আচ্ছা, আম গাছে আম আছে। আর বলো। আর কিন্তু এই আমটা কি থাকবে যখন আমরা আম খাবো ততদিন অবধি? কি এটা থাকবে না? অবশ্যই থাকবে, কারণ অলরেডি মুকুল থেকে আম হয়ে গেছে। ও আচ্ছা, আসলে এখানে এতটা গরম তো। আমি সেটাই আমার এক্সপিরিয়েন্সটা আমি করছিলাম যে আমার বাড়িতে তবে এখন অলরেডি আম ধরে আছে, সে বড় বড় আম। সেটাই বলছিলাম আমি যে দেখে খুব ভালো লাগছে। এবং আমি একটু হর্টিকালচার করতে ভালোবাসি, আর তার সাথে সাথে এই অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লাগছে। এখন দেখা যাক নেক্সট কী হয়। বাকিটা হচ্ছে আমরা ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার বেরোই একসাথে গিয়ে কোন কোন জায়গা ডেস্টিনেশন আছে আজকের জন্য। তারপরে অবভিয়াসলি আমরা যাব সেই বিখ্যাত, এবং সত্যি বিখ্যাত শুধু না, ব্রিটিশদের তৈরি করা কুখ্যাত জায়গা, সেই সেলুলার জোট যাব। এটা আমাদের আজকের ডেস্টিনেশন হবে। তো যেরকম দাদা বলল যে কুখ্যাত, সত্যি কুখ্যাত। কীরকম কষ্টের মধ্যে আমাদের বিপ্লবীরা, দেশের যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তারা কীরকম অবস্থায় ছিল, তাদেরকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল, এগুলো আমরা বইতে বলবো না, খুব কম পড়েছি, খুব বেশি হলে 1 থেকে 2 লাইন। কিন্তু এখানে এসে জানতে পারবো এখন যে অ্যাকচুয়ালি কী হতো। আমরা সেলুলার জেলে নাইট শোটা, যেটা লাইটিং শো হয়, সেটাও আমরা দেখব। বলো তোমার এক্সপিরিয়েন্স কি? খুব ভালো, খুব ভালো। প্রথম ফ্লাইট এক্সপিরিয়েন্স অপূর্ব। হ্যাঁ, এত ভালো যে বলা যাবে না। আর এখানে এসে তো আপাতত এখনও অবধি তো খুব ভালো লাগছে। এবার আরও ঘুরবো, আরও মজা করব। এবার দেখা যাক। আপনারা তো দেখবেনই কীরকম চলছে আমাদের ঘোরা বেড়ানো। থ্যাংক ইউ। গিন্নি কিন্তু মানে বিশাল আনন্দে রয়েছে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? খুব হাসি দেখেছো আমার গিন্নি? হ্যাঁ, খুব খুশি, মানে লাইফের ফার্স্ট টাইম তো। আমার তো ছেড়েই দাও, ও তো তাও অনেক দোলনা ফোলনা কী বলে ওগুলোকে, রাইডসগুলো অনেক করেছে। আমি তো সেরকম করি না, আমার ভয় লাগে বলে। দারুণ লেগেছে, দারুণ। চলো এখন ফ্রেশ হয়ে নিই। এখন ফ্রেশ হব। ফ্রেশ হলে তারপরে এখান থেকে আমরা কিছু খাবার দাবার খেয়ে তারপরে বেরোবো। তাড়াহুড়ো কিচ্ছু নেই, অনেক ভালোভাবে পৌঁছেছি। চলো। काम जंगल साफ करना, सड़कें बनाना, ईंट बनाना, पत्थर तोड़ना, मकान बनाना। सेल के अंदर काम होगा नारियल के छिलके से रस्सी बनाओ या केन वर्क, केन का कुर्सी बनाने का काम। और मेन काम यहाँ पे होगा। यहाँ पे फ्रीडम फाइटर जो है कोकोनट ऑयल, मस्टर्ड ऑयल दोनों निकालते थे।
तो बाहर का जो काम था उसका कोटा फिक्स नहीं था। अंधेरा होने से पहले जेल में वापस लौटना भी है, लेकिन जेल में जो काम दिया जाता था इसका कोटा फिक्स था, कंप्लीट ना करे तो उनको सजा भी दिया जाता था। ये बड़ा वर्कशेड था, अब इसे मॉडिफाई करके आधे में फोटो गैलरी बना दिया, सब कुछ बदल दिया। जगह है ओरिजिनल, ये ओरिजिनल कोल्हू है, वहीं पर है। बहुत सारे कोल्हू है, एक बचा। नारियल का सूखा हुआ खोपड़ा से भरकर साइड में तो वजन लगा देगा, वजन लगेगा, चेन टाइट हो जाएगा, प्रेशर बीच में जाएगा, फिर जब पकड़ करके घुमाएगा बीच वाला ठीक से घूमता रहेगा, नारियल पिसता रहेगा। अंदर एक पाइप होगा, गड्ढे में बर्तन तेल उसमें इकट्ठा होगा। एक फ्रीडम फाइटर को एक दिन में 30 पाउंड कोकोनट ऑयल निकालना पड़ता था, लगभग 15 किलोग्राम के करीब। मस्टर्ड ऑयल निकालने देंगे तो 10 पाउंड्स पर डे, यानी कि 5 किलोग्राम के करीब, जो दिन भर में बैल भी नहीं निकाल पाते थे। अब जब बैल नहीं निकाल पाते थे दिन भर में इतना तेल इंसान कहां से निकाल पाएगा। कुछ क्रांतिकारी कोल्हू चलाते चलाते थक जाते थे और कुछ चलाने से इनकार करते थे, तब अंग्रेज उनका हाथ पकड़ करके जबरन कोल्हू के डंडे के साथ बांधते थे। जब वो नहीं चला पाते थे पीछे से मारते थे चाकू। काफी फ्रीडम फाइटर ये काम करने के बाद बीमार पड़ जाते थे, कुछ का मानसिक संतुलन बिगड़ जाता था और कुछ का डेथ भी हो जाता था। इस कोल्हू का पूरा वेट है 150 किलोग्राम। দেখো এখানটায় এটা দিয়ে তেল মানে নারকেল পিষিয়ে তেল বার করা হতো, ये ऐसे बनाने का मशीन है। নারকেলের দড়ি বানানো হতো এখানে, নারকেলের দড়ি এখানে বানানো হতো নারকেলের ছোবড়া থেকে। অয়েল মিল। এরকমভাবে বেঁধে চাবুক দিয়ে মারা হতো, মানে জাস্ট ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। কিভাবে কি দিয়ে দেখো, লোহার রড দিয়ে বাঁধা থাকতো। और 1858 में जब अंडमान में प्रिजनर को भेजना शुरू किया था अंग्रेजों ने, हर तरह के प्रिजनर अंडमान आते थे। और आने के बाद ये था जो अंडमान आ गया, सजा पूरा हो या सजा में छूट मिले, उसके बावजूद उनको मेन लैंड वापस नहीं भेज देते थे, अंडमान में ही बसाते थे। जमीन देंगे, खेती बाड़ी करो, यही रहो। आज अंडमान के जो लोकल थे उन प्रिजनर का ही जनरेशन। इस जेल में जो फ्रीडम फाइटर्स आए थे मैक्सिमम वापस लौट गए, कुछ फ्रीडम फाइटर अंडमान में सेटल हुए। ऐसे ही अंडमान का आबादी पॉपुलेशन 1858 से शुरू होता है, उससे पहले अंडमान में आदिवासी रहते थे। সেরকম অন্ধকার, কি অবস্থা দেখো। এই হচ্ছে গেট, আর এইখানে হচ্ছে লক থাকতো। দেখো আবার দেখাচ্ছি, এখানে লক আর এখানে হচ্ছে গেট। কোনো মতেই হাত দিয়ে খোলা যাবে না, কেউ যাতে কারোর সাথে কথা না বলতে পারে। এইটা হচ্ছে ওই দিকের সেলগুলোর পেছনের দিক, আর এটা হচ্ছে এদিকের জেলগুলোর সামনের দিক, যাতে মানে দেখাও যাতে না যেতে পারে, কেউ কারোর সাথে কথাও যাতে না বলতে পারে কোনো রকমভাবে। সুবর্ণাকে বলবো তুমি একটু তোমার লম্বা হাত দিয়ে একবার চেষ্টা করো বন্ধ করে খোলা। খুলবে না তো, এটা হাতই পায় না। তোমার ওদিকে একটা জিনিস করবা, দেখো ধরো, এটা ধরো, আসুন আসুন। দেখো দাদা চেষ্টা করছে, দেখো 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 কতটা দূরে। দাঁড়াও, হাতটা দিয়ে দাঁড়াও, এখান দিয়ে খাবারটা দিতে হবে। এই হচ্ছে খাবার দেওয়ার জায়গা। খাবার এখানে খুলে না, এখান দিয়ে খাবার। আচ্ছা আমি একবার চেষ্টা করবো, দেখি ধরো। আমি আমার লেফট হ্যান্ড দিয়ে চেষ্টা করবো, কারণ লেফট হ্যান্ডটা দিয়ে বেশিটা ঢোকানো যাবে। ও মাই গড, আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছে এই জায়গাটা থেকে। তুমি আগে সোজা দাঁড়াও। প্রথমত আমার হাতই ঢুকছে না এখানে, আমার মতো মোটা লোকের আমার হাতই যাবে না। যাবে না, তুমি এমনি সোজা দাঁড়াও। হাতই ঢুকছে না আমার, এত ছোট ছোট। দাঁড়াও, কথাটা আমার মতো খাতা পিটা ঘাড়কা থাকতো না এখানে। যাই হোক, ভেতরটা একবার দাও, ভেতরটা একবার দেখো। মানে ওইটুখানি জানলা, আলো এখনই আসছে না। না না বন্ধ করুন, আমি যাবো। আচ্ছা এখনই আলো আসছে না। কত বড় দেখো জেলটা, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। দেখো
কতগুলো দেখো। কতটা কষ্টের মধ্যে মানুষকে রাখাতে পারে সেটা ইংরেজদের থেকে ভালো কেউ জানে না। মানে ভাবাই যায় না যে মানুষকে এইভাবেও কষ্ট দেওয়া যেতে পারে। মানে জিনিসটা দেখো শুধু, এরকম ছোট ছোট সেলের মধ্যে সব ফ্রিডম ফাইটারদের রাখা হতো। তো ইংরেজরা কিন্তু শুধু অর্ডার দিত, বাকি যা কিছু কাজ করতে হতো সেগুলো কিন্তু ভারতীয়দেরই করতে হতো। মানে যারা বলতে পারো চাবুকটা চালাচ্ছে তারা কিন্তু বেশিরভাগ সময় ভারতেই হতো। মানে ইংরেজরা এইভাবে অত্যাচার করতে পারে। দেখো, তুমি ভাবো তো, এখনই এরকম অন্ধকার, দেখো এখনই এরকম অন্ধকার, এরপরে কীরকম হবে। আচ্ছা, এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠবো, আর এই পুরো সিঁড়িটাই হচ্ছে কাঠের, দেখে উঠতে হবে। এই হচ্ছে সেলগুলো, দেখো বিল্ডিংগুলো দেখো, 1 2, এদিকে একটা আছে 3, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে চারিদিকে এই যে ওয়াচ টাওয়ার, এই যে এটা এখন জেনারেল হসপিটাল হয়ে গেছে। ও সরি, দেখো এদিকে আসো, এটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল এখানকার। আমরা আর ওয়াচ টাওয়ারে উঠলাম না, কারণ বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে যাওয়াটা একটু চাপের। চারিদিকে ভর্তি টাওয়ার, এখানেও ছিল, এটা ভেঙে গেছে। এটা দেখো, এটা ছিল, এটা ভেঙে গেছে পুরোটা ভূমিকম্পের জন্য। আর এটাও মনে হচ্ছে আগে টাওয়ার ছিল, হসপিটালটাও, পুরো এরিয়াটা। একটা গান মনে পড়লো, এখানে দাঁড়িয়ে করতে ইচ্ছা করছে। ও শহীদো, ও শহীদো, तुम पे सारे देश को अभिमान है। ओ शहीदो, ओ शहीदो, तुम पे सारे देश को अभिमान है। तुम पे सारे देश को अभिमान है। কিছু বলার নেই, মানে এরকম এখানে একবার সবার, মানে ভারতীয়, প্রতিটি ভারতীয়র, মানে যাদের পক্ষে আসা সম্ভব, আমার মতে এখানে একবার আসা উচিত। বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরোচ্ছে, মানে বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে, ট্রাভেল ব্লগ করছে, আর যারা ঘুরতে ভালোবাসো তাদের একবার এখানে আসা উচিত, একবার লাইফে। এক্সপিরিয়েন্স ভালো বলতে খুব কষ্টে, মানে খুব খারাপ, বাজে এক্সপিরিয়েন্স, কিন্তু একবার ভারতীয় হিসাবে এখানে আসাটা খুব দরকার। আমরা এত শান্তিতে আছি, তার জন্য কত লোক কষ্ট পেয়েছে। এটাই, এর থেকে আর কি বলবো। শান্তিটাকে আনার জন্য কত কষ্ট। এই সেলগুলোতে ওই পঞ্চায়েতে ব্রিজ সরকার ছিল। এই হচ্ছে দ্বীপ, যেটা 24 ঘন্টা জ্বলতে থাকে, 365 দিন 24 ঘন্টা এই দ্বীপটা জ্বলে। এইটা এখানে একটা, আর এখানে একটা, আর এটা হচ্ছে আমাদের শহীদ স্মরণে বানানো হয়েছে। আমার সাথে আছে এখন শৌর্য নায়ক। তোমার নাম কি?
নাম কি বলো? শৌর্য। শৌর্য। আমরা এখন যে বিচটায় আছি সেটার নাম হচ্ছে কার্ভানস কোভ। এই হচ্ছে সেই বিচ। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, কারণ আমরা ছিলাম সেলুলার জেলে, সেখানে অনেকটা সময় অতিবাহিত করেছি। অনেক দিন বাদে সমুদ্রের আওয়াজ শুনলাম। এই আওয়াজটাই শুনলে যেন মনটা ভরে যায়। কিছুই দেখা যাবে না, যেটুখানি আলো সেইটুখানি। এ বাবা, বিশাল, বাপরে, জল তো বিশাল ঠান্ডা, জল বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। বাইরে যতটা গরম, জল তার থেকে 10 গুণ বেশি ঠান্ডা। কি আরাম। এসো এসো এসো। কেভ না কোভ, কার্ভানস কোভ। এই হচ্ছে সমুদ্র। আর যেও না, এতটাই, এরপরে হাঁটু ভিজে যাবে। এই হচ্ছে জল। এই যে অমিতদা আর অমিতদার ছেলে। ও ঠান্ডা ঠান্ডা, জলটা জাস্ট ঠান্ডা, জাস্ট মানে সব ক্লান্তি দূর করে দেবে, সব ক্লান্তি দূর করে দেবে। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? সবার সবার ভালো লাগছে এখানে এসে। সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। এই অ্যাকচুয়ালি সেলুলার জেল দেখার পর আমাদের যেরকম মন খারাপ করছিল, এটা দেখে আর এখানে মানে জলের মধ্যে পা ভিজিয়ে সব ক্লান্তি দূর। যদিও সেই দুঃখ ভোলার নয় যা আমরা সেলুলার জেলে দেখে এলাম। এই হচ্ছে সেলুলার জেলের মডেলটা। তো সেলুলার জেল থেকে আমরা লাইট শো দেখে মানে শেষ করে এই জাস্ট বেরোলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, মানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড ছিল না ওই শোটার সময়। তো তার জন্য আমি কোনো রকম রেকর্ড করিনি, মানে সিকিউরিটি ভায়োলেন্স যাতে কোনো রকমভাবে না হয় সেগুলো আমি সবসময় মেনে চলি, তার জন্য আমি কোনো রকম ভিডিও করিনি। বাট আমি বলবো ভিডিও না করে বা না দেখিয়ে অনেকটা ভালোই হয়েছে, কারণ তোমাদের এখানে একবার আসা উচিত, একবার দেখা উচিত। আমরা বইতে পড়েছি যে স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের জন্য কি কি করেছে, আমাদের জন্য কি কি করেছে, বাট কোনোদিনও সচক্ষে দেখিনি। সচক্ষে যদি দেখতে হয় সেলুলার জেল, একবার আসো, একবার। আমি আর লাস্টে এন্ড যখন হলো তখন আমাদের জাতীয় সঙ্গীতের মিউজিকটা জাস্ট বাজানো হলো, আর সবাই একসাথে আমরা জাতীয় সঙ্গীত ওখানে করেছি। ওটায় না আরও গায়ে কাটা দিয়েছে। চলো এবার আমরা এখান থেকে সোজা যাচ্ছি হোটেলে গিয়ে আমরা ডিনার করব, আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো এই হচ্ছে আজকের মেনু। রাইস, ডাল, পনির এটা মিক্স ভেজ না, মিক্স ভেজ, চিকেন কারি আর রুটি, সেম আইটেম রুটি। আমি তার সাথে নিয়েছি এই যে, তার সাথে আমি স্যালাড নিয়েছি। আচ্ছা, আর সকালে কি কি হয়েছিল ভাই বল? সকালে ভাত, ডাল, পাঁপড় ভাজা, পনিরের তরকারি আর চিকেন। ঠিক আছে। তো এই ডেজার্টটা দিয়েছিলাম। ডেজার্টটা কি দিয়ে তৈরি হয়েছিল বলতো? সেওই, দুধ, তারপরে কি বললো, ওই যে চালের গুঁড়ি দিয়ে। চালের গুঁড়ি আর সিমুই দিয়ে একটা মিষ্টি খেয়েছি আমরা সকালে। তো চলো আগে ডিনারটা করে নিই, তারপরে কথা বলছি। ডিনার করার পরে আমরা রুমে চলে এসেছি। কালকে 8টার মধ্যে আমাদের রেডি হয়ে বেরোতে হবে, তার মধ্যে গাড়ি চলে আসবে।
আর কালকে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তো তোমাদের দেখাবো। সেটা দেখার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। খুব টায়ার্ড আজকে, মানে ফ্লাইটে জার্নি করার পর আবার আজকে সারাদিন এইভাবে ঘুরে সবাই টায়ার্ড হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কালকে 6টার মধ্যে উঠতে হবে। গুড নাইট, চলো বাই, আবার দেখা হচ্ছে।